এখন তো বর্ষাকাল, আমরা সবাই গাছ লাগাই, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ উৎসব এবং এটা নিয়ে অনেক কার্যকলাপ হয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গাছ প্রদান করা হয়। নতুন আমি এর মধ্যে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাকে একজন গাছ উপহার দিলেন, খুব ভালো লাগলো দেখে। তো মূলত আমরা গাছ লাগাই আর আমরা গাছ গিফট পাই, যাই করি না কেন গাছের গোড়ায় যদি জল না দেওয়া যায় গাছ কিন্তু বড় হয় না, গাছটা শুকিয়ে মারা যায়। ঠিক তেমনিভাবে অপরাধের গোড়ায় যদি আশকারা না দেওয়া যায় অপরাধও বড় হয় না। খুব ছোট্ট একটা শব্দ আজকে বলে আজকের এই অনুষ্ঠানটা শুরু করছে। অপরাধের গোড়াতে যদি আশ্বাস না দেওয়া যায়, যদি তাকে রসদ না দেওয়া যায়, যদি অপরাধীদেরকে সেফ শেল্টার না দেওয়া যায় অপরাধও বড় হয় না। এটা খুব স্বাভাবিকভাবে এর প্রমাণ একাধিক জায়গায় রয়েছে। একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই, মনে থাকবে। আজকে খবর করতে গিয়ে যখন আজকে হল্লাবোল টপিক আমরা সিলেক্ট করছি, ঠিক সেই সময় আমরা জানতে পারলাম যে সুবীর মাইতি বলে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। সে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে সে গ্রেপ্তার হয়েছে। এই পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার হয়েছে। আরও যখন আমরা সার্চ করছি তখন দেখতে পেলাম যে এই ব্যক্তি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তার বাড়ি। এই যে যার ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখতে আপাতভাবে ভদ্র বলে মনে হলে উনি 35 কেজি বারুদ সহ আজকে গ্রেপ্তার হয়েছেন। এখন আমি কেন এই কথা বলছি তার কারণ ভূপতিনগরের সঙ্গে পুরনো অনেক ইতিহাস জড়িত রয়েছে। যারা আমাদের এই হল্লাবোল দেখছেন তারা পুরনো দিনেও দেখেছেন। আজকের এই অনুষ্ঠান ভালো লাগলে ইউটিউবে আপনারা শেয়ার করবেন, দেখবেন কি হয়েছিল ভূপতিনগরে। সালটা ছিল হচ্ছে 2022, তারিখটা ছিল 2 তারিখ, মাসটা ছিল ডিসেম্বর মাস, শীতকাল। আপনাদের মনে থাকবে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূপতিনগরের পুরনো ছবি, ফাইল ছবি। আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে দেখাচ্ছি। দেখুন, আজকে অনুষ্ঠানটা একটু অন্যভাবে আমি করার চেষ্টা করছি। এই ছবিটা যখন দেখলেন, এই ঘটনার ফলে বাড়ি উড়ে গেল, চাল উড়ে গেল, একাধিক জায়গায় ধ্বংসের ছবি পুরো টিভি স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভূপতিনগরে 2022 সালের 2রা ডিসেম্বরে বিস্ফোরণের ছবি। বোম ফাটলো, 3 জনের মৃত্যু হলো। এই 3 জনের মৃত্যুর পর আসল ঘটনাটা শুরু হলো। সেটা হচ্ছে যেটা তথাকথিতভাবে হয়ে থাকে ধামা চাপা দেওয়ার ঘটনা। কীরকমভাবে? এই ঘটনায় রিসেন্ট চার্জশিট একটা এসছে এনআইএ তদন্তের। আমি সেই চার্জশিটটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কে, কেন, কিভাবে, কি জন্য, কেন ধামাচাপা দিচ্ছিল। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়া, তার বিরুদ্ধে চার্জশিট হলো। টিএমসি কর্মী নবকুমার পণ্ডা, তার এগেনস্টে চার্জশিট হলো। পঞ্চানন গড়াই, তৃণমূলের একজন নেতা, তার বিরুদ্ধে বিস্ফোরক সাপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ বারুদ, বিস্ফোরক ইত্যাদি এক্সপ্লোসিভ সাপ্লাই দেওয়ার জন্য তার বিরুদ্ধে চার্জশিট হলো। বুথ সভাপতি সহ আরও অনেকের নাম কম বেশি জড়িয়ে পড়ল। ঠিক আছে, আপনারা মনে করতে পারেন যে ঘটনা তো ঠিকই, এরকম জড়িত তো আগেও বহু কেসে হয়েছে। আপনাদের মনে থাকবে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে এনআইএ টিম আক্রান্ত হলো। এই ভূপতিনগরে যখন এই অপরাধীদেরকে ধরতে যাওয়া হলো, এনআইএ টিম আক্রান্ত হলো। শুধুমাত্র আটকানো হলো এনআইএকে তা নয়, এনআইএকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো। না, এখানে শেষ নয়, এনআইএর গাড়ি তছনছ করে দেওয়া হলো ভেঙে। এনআইএ টিম আক্রান্ত হলো ভূপতিনগরে। এবং এর পরে তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলেছিলেন যে ইসকে পিছে এক শতরঞ্জ কা খেল হ্যায়। এক্স্যাক্টলি এই কথা তিনি একটি ন্যাশনাল মিডিয়াকে বলেছিলেন, ইসকে পিছে বিজেপি কা শতরঞ্জ কা খেল হ্যায়। আমাকে মার্জনা করবেন, একজন বলেছে, আমি তার নামটা আজকে করব না, যারা ভূপতিনগর ট্যালি করেছেন বা স্টাডি করেছেন কেসটা জানেন, একজন ব্যক্তি বলেছিলেন কেন এত রাতে এনআইএ পুলিশকে না জানিয়ে ওই এলাকায় গেছে? তো মানুষ তো ঠিকই করেছে, এনআইএকে মেরেছে। কেন পুলিশ থানাকে না জানিয়ে এত রাতে ইনভেস্টিগেশন করতে গেছে? তাই মানুষ তাকে আটকেছে। একাধিক জায়গায় শোরগোল হলো। এমনকি এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কমেন্ট করতে হলো এর উপরে, এবং তিনি বললেন এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। আমি কেন গাছের কথা দিয়ে শুরু করেছিলাম জানেন? এই যে এনআইএ আক্রান্ত হলো, একাধিক জায়গায় তথ্য চাপা দেওয়ার চেষ্টা করা হলো, এটা যদি না করা হতো আজকে হয়তো 35 কেজি বারুদ সহ, এক্সপ্লোসিভ সহ এই সুবীর মাইতি গ্রেপ্তার হতো না, টিএমসি নেতা। তার মানে কি ভূপতিনগর এর আখড়া? আমরা এই খবর
একেবারে প্রথমে রাখবো এবং কিভাবে অপরাধ এবং অপরাধীকে আশকারা দেওয়া হচ্ছে। প্রশাসন তো বলছে আমরা ভালো কাজ করছি, কিন্তু কারা তাহলে এই অপরাধীদেরকে বাড়তে সাহায্য করছে? ঠিক একটা ছোট্ট গাছকে যেমন জল দিয়ে বাড়ানো হয়, ঠিক সেরকম দিন দিন প্রতিদিন বাড়তে সাহায্য করছে, সেই নিয়ে আলোচনা করব। আর অন্যদিকে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে থানার নামটা শুনলে আপনারা রিলেট করতে পারবেন। কয়েকদিন আগে মেদিনীপুরে প্রসূতি মৃত্যু হয়েছিল, ভয়াবহ একটু ঘটনা। মেদিনীপুর যে হাসপাতাল অর্থাৎ মেদিনীপুর জেলা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ভুল স্যালাইন দেওয়ার জন্য অর্থাৎ বিষাক্ত স্যালাইন দেওয়ার জন্য প্রসূতির মৃত্যু হয়েছিল। পরে আরেকজনের হয়েছিল, দুজন হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। অভিযোগ জানিয়েছিলেন পরিবারের মানুষ কোতোয়ালি থানায়। আমি কোতোয়ালি থানাটা আজকে দেখেই আমার বুকটা ছ্যাদ করে উঠল, কারণ এই কোতোয়ালি থানায় আরেকটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং গ্রেপ্তারও হয়েছে পরে। সেটা হচ্ছে কর্মী রাজা খান। এই রাজা খানকে সৌমেন খান অর্থাৎ মেদিনীপুর পুরসভার যিনি পুরপ্রধান তার ভাইপো কি করেছেন তিনি, একবার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, খেলার মাঠে সরাসরি রেফারিকে ধাক্কা নয়, তার পেট এবং পুরুষাঙ্গ লক্ষ্য করে লাথি। দেখুন, পেট পুরুষাঙ্গ লক্ষ্য করে লাথি। এটা রাজা খান বলতে পারবে কোন কি টার্গেট তার ছিল। রেফারিকে লাথি মারা মানে হচ্ছে ফুটবল খেলা। আমরা তো জানি যে দক্ষিণ চব্বিশ পরগনার একজন সাংসদ, তিনি ফুটবলকে কিভাবে অন্তঃপ্রাণ ভালোবাসেন, এনকারেজ করেন বিভিন্ন জায়গায়, এমনকি ডুরান্ডেও তার টিম খেলছে বলে আমাদের কাছে খবর আছে। আজকে সেখানে মাঠের মধ্যে একজন তৃণমূল কর্মী, কে সে হচ্ছে সৌমেন খান, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান, তার ভাইপো, এবং তিনি মেদিনীপুর বিধানসভা বিধায়ক সুজয় হাজরার ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ। দুটো বিষয় আজকে আলোচনার জন্য রাখবো। এই দেখুন, এই হচ্ছে কালকের ছবি সেই ফুটবল মাঠে যেখানে সুজয় হাজরা, যাকে মেদিনীপুরের বিধানসভার বিধায়ক, তাকে একেবারে রাজা খান অর্থাৎ যে অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো পুলিশ, সে তাকে সম্বর্ধনা জানাচ্ছে। আর উল্টো দিকে কাউন্টার পার্টও শোনায় রাজা খানের ভূয়সী প্রশংসা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরার গলায়। একবার শুনে নিন আপনারা। শুধু যারা এই ক্লাবের সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের প্রত্যেকের ভালোবাসা জয় করে এত সুন্দর একটা খেলা, এত সুন্দর অডিয়েন্স মাঠে রেখে খেলাকে পরিচালনা করেন, রাজা খান মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই যে গলাটা শুনছিলেন, ইনি হচ্ছেন সুজয় হাজরা, মেদিনীপুর বিধানসভার বিধায়ক। কাকে তিনি প্রশংসা করছেন? রাজা খান দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের বন্ধু। মানে এখন তো বাই দ্য ওয়ে আমরা মিডিয়ার কর্মী, আর সরকারি যারা কাজ করে তারা সরকারি কর্মী, যারা বেসরকারি কাজ করে তারা বেসরকারি কর্মী, বাদবাকি সবাই হচ্ছে সমাজসেবী। এখন সমাজে সমাজসেবীর সংখ্যা প্রচুর। এরকমই একজন সমাজসেবী যে আরেকবার ফুল স্ক্রিনে দেখাই সে কালকে খেলার মাঠে কি করলো। আসুন দেখি। এই দেখুন। আচ্ছা, এবার এই যে রেফারি, আমি কোনো রকম কাস্ট কমিউনিটির কথা বলছি না, বাট এটা রিয়ালিটি। উনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই ভদ্রলোক কি বলেছেন ক্যামেরার সামনে, একবার শুনুন। আমাকে এইভাবে হেনস্থা এবং এইভাবে যদি আমাকে করে, যাতে আমরা আপনাদের কাছে সহযোগিতা পাই, এই আশা রাখছি। আমার বক্তব্য শেষ করছি। বিষয়টি জানিয়েছেন? না, আমি প্রশাসন থেকে এখনো জানাইনি, কেননা আমি সমস্ত আলোচনা এবং সমস্ত জেনে সম্ভবত আমি জানাতে বাধ্য। হ্যাঁ, আতঙ্কের মধ্যে রয়েছে না, আমি খুব আতঙ্কে সেদিন। কিন্তু আমি ঘরে, হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত, সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না। বুঝতে পারলেন তাহলে ফুটবলের মাঠে কি মানসিকতা নিয়ে রেফারিকে যেতে হয়। যদি রাজা খানের টিম, মানে রাজা খানের সমর্থিত টিম বা ওনার স্পন্সর টিম যদি হেরে যেত, তাহলে হয়তো প্রাণ হাতে নিয়ে এই ভদ্রলোক অর্থাৎ খেলার মাঠের রেফারি বাড়ি ফিরতে পারতেন না। এই আতঙ্ক গ্রাস করছে। একদিকে রাখবো ভূপতিনগর, দিন দিন আশকারায় আজও বারুদের আতুর ঘর ভূপতিনগর পূর্ব মেদিনীপুরের। আর অন্যদিকে খেলার মাঠের অশ্লীলতা, লাথি মারা রেফারিকে এবং তারপরের সমস্ত ঘটনা আপনাদের সামনে বললাম। যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণকে স্বাগত জানাই। অনির্বাণ তার বক্তব্যে পরিচিত, তৃণমূলের সমর্থক হয়ে কথা বলবেন। মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই মণিদাকে। চন্দন ঘোষ চৌধুরী জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সঙ্গে আমাদের অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। আমার খুব ভালো লাগছে অনেকদিন পর অমিতাভদাকে আবার আমার প্যানেলে আমি পেলাম।
এখন ব্যাপার হচ্ছে জানি না কেন অনেককে স্ক্রিনে দেখতে পাই, বাট আমার প্যানেলে মাঝে মধ্যে আমি অনেক দিন মিস করি। অনির্বাণকে অনেকদিন পর পেলাম। অনির্বাণ, দুটো ঘটনা সামনে রাখলাম। দেখো, অনিচ্ছাকৃতভাবে তোমাকে আজকে জন্মাষ্টমীর দিন আমি জানি যে তোমায় বিড়ম্বনায় আমি ফেলবো না, কিন্তু তবুও তুমি তো মানবে যে আজকে ভূপতিনগরে এনআইএ টিমকে অ্যাটাক করা হলো। রাজ্যের প্রশাসনিক টপ নচ কর্তা ব্যক্তিরা বললো এনআইএরই দোষ, কেন পুলিশকে না জানিয়ে রাত্রেবেলায় গেছে। তুমি বিশ্বাস করো, একজন বললেন যে এর মধ্যে বিজেপির কনস্পিরেসি রয়েছে, যদিও চার্জশিট তৈরি হয়েছে, তদন্ত করে বিজেপির কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রত্যেকে তৃণমূলের আঞ্চলিক বিভিন্ন স্টেচারাল লিডার। আজকে তুমি আমাকে বলো যে এই যে মানুষেরা এসে, গ্রামের মানুষ এনআইএর গাড়ি ভাঙচুর করেছিল, প্রশাসন এই গ্রামের মানুষের ভাঙচুরের ব্যাপারটাকে এনকারেজ করেছিল, আজকে তুমি দেখো আবার বারুদ নিয়ে ধরা পড়লে। বারুদ বিস্ফোরণ হলে তো শুধু তৃণমূলের লোক মারা যায় না, সাধারণ মানুষও তো মারা যায়। কেন এইভাবে অপরাধকে আশকারা দেওয়া হয়, যেখানে প্রশাসনের উচ্চপদস্থ নেতারা হয়তো চান না গন্ডগোল হোক? ভূপতিনগরের ঘটনায় বলি, পেশাগত কারণে এই বিষয়টি আমাকে কিছুদিন হ্যান্ডেল করতে হয়েছিল, যার ফলে প্রথম থেকে আইনের জায়গা থেকে, আমি অ্যাকচুয়াল ঘটনা ইত্যাদি নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তাতে পড়ে যাচ্ছি, আইনের জায়গা থেকে প্রথমে রাজ্য পুলিশ সেইখানে যারা যারা অভিযুক্ত ইত্যাদি ছিলেন তাদের মধ্যে দুজন মারাও গেছিলেন, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, মানে ওই বিস্ফোরণের সময় তারা মারা গেছিলেন, তাদের নামও অভিযোগের তালিকায় ছিল। তারা চার্জশিট জমা দেয়, তার ট্রায়ালও শুরু হয়, পরবর্তীকালে অন্যান্য কারো করা মামলায় সেটা তারপরে এনআইএ হ্যান্ড ওভার নেয়, নিয়ে তারপরে তারা নতুন করে তার তদন্ত শুরু করে। এইখানে বলে রাখি, এটা হচ্ছে 2022 সালের ঘটনা, খুব সম্ভবত 2রা ডিসেম্বর। হ্যাঁ, আচ্ছা, এটা কি মানে এনআইএ স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিল নাকি হাইকোর্ট থেকে রেফার করে? হ্যাঁ, ওটাই তো বলছি, হাইকোর্টের মামলা করেছিলেন, নিল আর হাইকোর্ট দিল, ব্যাপারটা আমি তো বললাম কেউ একজন মামলা করেছিলেন, তারপরে এনআইএ সেখান থেকে নেয়, হাইকোর্টের মামলার মাধ্যমেই হয়েছে। এবার 2023-এর পঞ্চায়েত ভোট বছরের মাঝামাঝি হচ্ছিল, সেই সময় এইখানকার যারা বিভিন্ন এলাকার বিভিন্ন স্তরের, যেটা আপনি বলেছেন ঠিকই বলেছেন, তৃণমূল নেতা, আপনি একজনের নাম বললেন মানব পড়ুয়া, ঘটনাচক্রে তিনি আমার মক্কেল ছিলেন, তার ক্ষেত্রে বা তার বিরুদ্ধে অভিযোগের জায়গাটা হচ্ছে যিনি ওই বিস্ফোরণ স্থলে ছিলেন তিনি কোনো এক সময় তাকে ফোন করেছিলেন, সেই ফোন কি কথা ইত্যাদি না ইত্যাদি সেগুলো অন্যান্য প্রসঙ্গ, সেটা নিয়ে এনআইএ আজ অব্দি কিছু বেরো করতে পারেনি সাবস্টেন্সিয়াল কিছু, কিন্তু তাকে বারবার সমন করে ডেকে পাঠানো বা বাকি যারা ছিলেন সেখানকার, আমি কিন্তু অপরাধ নিয়ে বলছি না, আমি কারণটা আমি একদম, আমার কথা হচ্ছে এনআইএ কে আক্রমণ করলো, গ্রামের লোক গাড়ি ভাঙলো, শারীরিকভাবে হেনস্থা করলো, সেইখানেই আসছি, কিন্তু সরকারের প্রশাসনিক প্রধানেরা বললে গ্রামের মানুষ ঠিক করেছে, এনআইএ ভুল করেছে। সেখানেই আসছি, এইখানে পঞ্চায়েত ভোট হবে তার আগে লাগাতার তৃণমূলের সেইখানকার যারা বিভিন্ন স্তরের নেতা বা পদাধিকারী তাদেরকেই সমন পাঠিয়ে ডাকা নেওয়া করা, এবং আবার সেটা পঞ্চায়েত ভোট মিটে গেল, বন্ধ হয়ে গেল, 24-এর লোকসভা ভোট আসবে করছে, তার আগে আবার আমাকে একটা কথা বলো, তৃণমূল কি ঈশ্বরের ঊর্ধ্বে? তাদের ডাকা যাবে না? এনআইএও ঈশ্বরের ঊর্ধ্বে নয় দেবাশিস, বিজেপিও ঈশ্বরের ঊর্ধ্বে নয়, কেউই নয়। তাহলে এই যে তুমি বলছো একজন তো বলেন নিজেকে ঈশ্বর, তিনি মানুষ নন। হ্যাঁ, তার হয়ে বেশি কথা বলতে আমাকে যাওয়ার আগে একটু ভেবো যে তিনি যেমন এক ধাপ নেমে গেছেন, আর অনেকগুলো ধাপ নেমে গেলে এতগুলো কথা বলার জোর আর আগামীতে পাবে কিনা। আমাদের কিন্তু ওই ভয় নেই, আমাকে জেল খাটালে আমার কিছু যাবে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে পরপর যেভাবে সমন করা, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের ডেকে পাঠানো, কিন্তু কোনো রকম প্রপার জিজ্ঞাসাবাদ না করা, এটা পেশাগত কারণে আমি জানতাম, সেই জায়গা থেকে আমি বললাম। দ্বিতীয়ত, তারা কোনো চার্জশিট জমা দেবেন, তদন্ত করবেন, এটা আমার কিছু বলার নেই, কিন্তু তারা যখন লোকাল কোনো জায়গায়, গ্রামের কোনো জায়গায় যাচ্ছেন বা এই রাজ্যের কোথাও যাচ্ছেন, লোকাল থানাকে ইনফর্ম করাটা একটা বেসিক প্রসিজিয়ারের মধ্যে পড়ে। কেন ম্যান্ডেটরি কি? দেখুন, ম্যান্ডেটরি কিনা এটা নিয়ে আপনি আমি বলছি, আপনি নানা রকম লিগাল বিতর্কে যেতে পারেন। আপনি এখানে আমি মানে স্পষ্ট একটা আইনের ধারা দেখাতে পারবো না যেখানে এটা বলা আছে যে আপনাকে বলতেই হবে, এরকম ধারা নেই। কিন্তু প্রিসিডেন্স বলে একটা বিষয় থাকে, আইন মানে শুধুমাত্র লেখা অ্যাক্ট বা রুল নয়, প্রিসিডেন্স বলে আপনি যখন অন্য কোনো থানা এলাকায় যাচ্ছেন, এটা অন্য থানা এলাকা থেকে আরেক থানা এলাকায় গেলেও করা হয়, শুধুমাত্র অন্য এজেন্সি বলে নয়। আপনার জানিয়ে যাওয়াটা কেন প্রয়োজন? কারণটা হচ্ছে ওই এলাকা, ওই থানার পুলিশ কর্মীরা যতটা চিনবেন, আপনি অন্য থানা এলাকা বা বাইরে থেকে গেলে চিনবেন না। আপনার নিজস্ব কাজ যাতে ঠিকভাবে হয়, কোঅর্ডিনেশন মেনটেন করে করার জন্য এটা করতে বলা হয়। এই ধরুন গ্রামের এলাকায়, মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে যদি আপনি যান, সেখানকার মানুষ মূলত বাংলাটাই বোঝেন, হয়তো কেউ কেউ উড়িষ্যার ভাষা কিছু বুঝতে পারেন, কিন্তু হিন্দি কেউ বোঝেন না। সেখানে এক সেকেন্ড কথাটা শুনে নিন, হিন্দির দালালি করার সময় পাবেন, পরে করবেন। কেউ যদি চেহারার 4-5টা লোক হিন্দি বলতে বলতে
মধ্যে ঢুকে পড়ে, গ্রাম বাংলার মানুষ এটা মনে হতেই পারে ভাই এটা এলো টাকাটা। আচ্ছা। সেই জায়গা থেকে তারা যদি কোনো রকম রিয়াক্ট করেন, সেইটাকে আপনি তৃণমূল বনাম বিজেপি এটা বলতেই পারেন। এই কথা বলার পর তুমি মানুষকে ইনসিস্ট করছো কেউ হিন্দি বলতে বলতে ঢুকে গেলে মানুষটাকে মানে মারতে পারে। ধরে এই ইনসিস্টেন্সের জায়গাটা, এই ইনসিস্টেন্সের জায়গাটা তোমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে? ওই যেটা বললাম, এক ধাপ একজন নেমে এসেছে, তুমিও নামো। আরে বাবা তুমি তো যুক্তি দিয়ে বলছো, একজন ঈশ্বর থেকে এক ধাপ নেমে এসেছে। মেদিনীপুরের মানুষ উড়িয়া ভাষায় বাংলায় কথা বলে, হিন্দি ভাষায় ঢুকে যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখো রে ভাই, ওখানে হিন্দিতে কথা বলে তাকে বুঝতে পারবে। স্বাভাবিকভাবে অন্য রাজ্যে বাঙালিরা বাংলায় কথা বললে মার খাবে? একদমই নয়, কারণ তারা যদি রাতের বেলা কোথাও হামলা করতে যায় যে কেউ মার খাবে। কিন্তু বাংলা বলার জন্য যেটা অন্য রাজ্যে হচ্ছে, সেটা বাংলা বলার জন্য মার খাওয়া শুধু নয়, ওটা রাষ্ট্রীয় প্ল্যান, ওটা বিজেপির প্ল্যান যে বাংলা বললে বাংলাদেশ। আর এখানে হিন্দি বলে মার খাওয়ার কার প্ল্যান? হিন্দি বললে মার খাওয়ার কথা বলিনি, তুমি তো এক্ষুনি বললে না। তারা হিন্দি বোঝেন না, দিস ইজ দ্য রিয়ালিটি। তারা তো মারার কথা হচ্ছে না এখানে। আচমকা তারা যদি বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় ঠকঠক করেন, বাড়ির ভেতর মা এবং মা বোনরা রয়েছেন, তারা সেখানে নিরাপত্তার অভাব বোধ করতে পারেন না? আচ্ছা, মানে করবেন না? বাড়িতে আসলে আমার মা নিরাপত্তা? আরে পুলিশ প্রথম কথা রাতের বেলা বাড়িতে এইভাবে যেতেই পারেন না। আর তুই বুঝতে তো পারবে না, স্বাভাবিক দেবাশিস। আমি যে বললাম একটা ধাপ নামো ফোরামে, আমি তো তোমার সঙ্গে চার দেওয়ালের মধ্যে আলোচনা করছি না। আজকে রাজ্যের মানুষের মধ্যে পুলিশ তদন্তের স্বার্থে যদি বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করে, তাহলে এই রাজ্যের পুলিশ সাথে মহিলা পুলিশ থাকতে হবে, সাথে মহিলা পুলিশ থাকতে হবে, সাথে মহিলা পুলিশ থাকতে হবে। 5টা পুরুষ পুলিশ গিয়ে যদি একটা বাড়িতে যেখানে মহিলা আছে রাতের বেলায় যেতেই পারবে না, যে পুলিশ হোক। আমি তুমি আইনের লোক ভাই, তুমি আইনের বিষয়। সূর্যাস্তের পর না, যদি কোনো মহিলাকে গ্রেফতারের বিষয় থাকে তখনই মহিলা পুলিশ যাবে। সূর্যাস্তের পরে সেটাও সম্ভব নয়, আইনটা জেনে নাও। সূর্যাস্তের পরে আরজি করে পোস্টমর্টম সম্ভব, এটা সম্ভব আইনে আছে, ওটা আইনে আছে, ওটা আইনে আছে, ওটা আইনে আছে রে ভাই, ওটা আইনে আছে। তুমি তো জোর করে বানাতে পারবে না। আচ্ছা যাক, ঠিক আছে। যদি না হতো, আমি সবার কাছে একটু যাই। আচ্ছা, আমি সবার কাছে যাই, তুমি আবার গুছিয়ে নাও, বলবে পরে। মনিদা আমি যাব, মণি কাঞ্চন পাল আমাদের কাছে রয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অনেকগুলো আমি কেন বলছি, আজকে অনির্বাণ এত বুদ্ধিদীপ্ত, পেশাগতভাবে শক্তপোক্ত একটা জমির উপর দাঁড়িয়ে রয়েছে, তবুও এনআইএর মার খাওয়ার ঘটনাকে অনির্বাণের সেই গাছের গোড়ায় জল ঢালার মতো সমর্থন করতে হচ্ছে। তার মানে আগামী দিনে কোথাও তদন্তকারী গেলে যদি সে হিন্দি ভাষায় কথা বলে, সে মার খেতেও পারে। স্বাভাবিক ঘটনা এটা। আমাদের একজন প্রতিনিধি বলেছেন, তিনি পেশায় আইনজীবী, শিক্ষিত মানুষ, কলকাতার টিভিতে বসেন, উনি যখন বলছেন আমরা মারতে পারবো না, মারবো। মনিদার কাছেও, মনিদা এই সামনে তো পুজোর সিজন আসছে, বাজির সিজনও আসছে। এখন আমাদের মানে স্মৃতিতে দগদগে এখনও দত্তপুকুরের স্মৃতি, বহু মানুষের মৃত্যু, প্রায় 10 জনের উপর মৃত্যু। এগ্রার স্মৃতি, যেখানে প্রায় 20 জনের কাছে মানুষের মৃত্যু, বাজির কারখানায়, জাস্ট নিছক বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা। এবং আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পদক্ষেপ নিয়েছেন, দত্তপুকুরে 2 জন পুলিশকে সাসপেন্ড করে দিলেন। আমার কথা হচ্ছে আজও এই ধরনের 35 কেজি 40 কেজি একজন মানুষ ক্যারি করছে, মানে কি পরিমাণ বারুদ মানুষের কাছে আছে বা ইল্লিগাল, না হলে পুলিশ, লিগাল হলে নিশ্চয়ই পুলিশ ধরতো না। কেন এখনো পর্যন্ত সম্বিত ফিরছে না? দেখুন, প্রথম কথা, আজকে 16ই আগস্ট, আমরা জানি গ্রেট ক্যালকাটা ক্লিনস ডে। আমরা যারা আজকে কথায় কথায় হিন্দিভাষী বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছি, তাদের জ্ঞাতার্থে শুধু একটা তথ্য দিয়ে আজকে বলছি যে সেদিন যদি জয়সওয়াল সমাজ তাদের লোহার ফ্যাক্টরিটা খুলে না দিত, লোহার কারখানাগুলো খুলে না দিত, তাহলে গোপাল মুখার্জি, যাকে আমরা গোপাল পাঠা নামে জানি, তার নেতৃত্বে সোহরাওয়ার্দীর বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াতো, আজকে যারা এখানে বসে বসে বাঙালি অস্মিতার কথা বলছে না, তারা সেদিন টিকতে পারতো কিনা, তাদের বাবা ঠাকুরদাদারা বেঁচে থাকতো কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে। সুতরাং হিন্দিভাষী বাংলাভাষী তথ্য দেওয়ার আগে এই কথাগুলো তাদের জেনে রাখা উচিত। যদিও তৃণমূল কংগ্রেসে এসব কিছু এসে যায় না, কারণ তাদের 2 জন নেতার নামে জিন্দাবাদ বললেই হয়, এবং প্রত্যেক কথাটা অনেক বক্তার অফিসিয়াল রিকগনিশনও থাকে না। সুতরাং সেটার কতটা উত্তর দেবো কি দেবো না, সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আর চ্যানেলে যারা দেখছেন তাদের সময় নষ্ট করবো কি না, যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন বা যে দলকে সমর্থন করছেন, সেই দলই যদি তাদের স্ট্যাম্প না দেয়, তাহলে সেই কথা উত্তর দেওয়ার আমার মনে হয় না কোনো দল ভুল করতে পারে, বাট অবস্থানকে আমরা না, আমি অবস্থানের কথা বলছি না, আমি যেহেতু একজন দলের অফিসিয়াল স্পোক্সপারসন, তাই জন্যই কথাটা বললাম। নাম্বার 1। নাম্বার 2, আজকেই দেখছিলাম যে বসিরহাটে 14 নম্বর ওয়ার্ডে নবপল্লীর বাক মানে সাজস্যতা নিয়ে আমার কোনো ডাউট নেই। আমাদের রিজিয়নাল এবং ন্যাশনাল মিডিয়া অ্যাটেন্ড করে, হ্যাঁ, আমি বক্তব্য নিয়ে আমার কোনো ডাউট নেই। অবস্থান বসিরহাটে 14 নম্বর ওয়ার্ডে নবপল্লীতে আজকের দিনে একজন সকালবেলা
কাকুলি বলে একটি মেয়ে তার সেই বাড়িতে থাকে, খুলে দেখে দরজায় একটা ক্যারি ব্যাগ ঝুলে আছে, সেখানে 4টে বোম। হ্যাঁ হ্যাঁ, এই আমরা খবর করছি। হ্যাঁ একদম। তো সুতরাং তোমরা এত বড় বড় ডিসকাশন করছো, আমি একটা ছোট্ট ডিসকাশন দিয়ে শুরু করলাম। দ্বিতীয় কথা যে বলছে বাজির কারখানা, আচ্ছা বাজি হলে এই যে ঘটনাটা নিয়ে করছো 2022-এর 2 ডিসেম্বর রাজকুমার, তার ভাই দেবকুমার আর বিশ্বজিৎ গাইন, 3 জন মারা গিয়েছিল। তাহলে বাজির কারখানায় এত আওয়াজ হয়, এত মানে এত বিস্ফোরক থাকে, মানে আমার বলার কর্তব্য হচ্ছে এই যে আমরা লাইনটা বলছি যে বাজির খানায় বিস্ফোরণ, আরে ওটা তো বোমা কারখানায়। বাজির কারখানা হলো কোথায়? বাজি মানে কি, আমরা ঘরে বাচ্চারা যেগুলো কালী পুজোর ফটকা পাঠায় সেগুলো তো বাজি বলে। বাজি আর বোমার মধ্যে তো পার্থক্য রয়েছে। একটা বাজি ফাটলে তো এত লোক, একটা 3-4টে লোক মরে যায় না। এবং আমি এখানে সবথেকে, আমি এর আগেও বারবার বলেছি যে এর উদ্বোধনী যেটা তুমি শুরু করলে যে গাছের তলায় জলটা কে দেবে, মুখটা তো কে দেখিয়ে দিয়েছিল। যেদিন খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ হলো সেদিন মুখ্যমন্ত্রী কিছু না ভেবেই বলবো গ্যাস সিলিন্ডার বেড়েছে। একই রকম ভাবে যখন শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তখনও একই রকম ভাবে কথা, অর্থাৎ কোনো না কোনো জায়গায় যেভাবেই হোক একটা ন্যাশনাল এজেন্সি এনআইএ, আমি এর আগেও দেখেছি আমাদের বিরাটিতে যখন বিস্ফোরণ ওই গ্যাস সিলিন্ডার ফেটেছিল, তখন আমি এনআইএর কোনো আধিকারিককে ফোন করেছিলাম, তিনি বলছিল দেখুন তথ্য নিয়ে কথা বলুন, আমরা এর বাইরে কিছু আসবো না, আপনার যদি কিছু বলা থাকে আমি তথ্য নিয়ে অফিসে আসি। সুতরাং এনআইএ যে কোনো জায়গায় ইচ্ছা হলো, মনে হলো, এত বড় ভারতবর্ষে আর এনআইএর এত বড় টিম নেই যে একটা বাজির কারখানায় কিছু ফাটলো চলে গেল, চকলেট ফাটলো চলে গেল, এত সময়ও নেই, তাদের সেই ম্যান পাওয়ারও নেই। সুতরাং তথ্য নেওয়ার পরেই পাওয়ার পরেই কিন্তু যায়, আইনের মাধ্যমে অনেক কিছুই করা যায়, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব। আমার কাছে অবাক লেগেছে মনিদা, যখন এনআইএ অ্যাটাক হলো তখন প্রশাসনিক, আমি আবারও রিপিট করছি, নাম বলছি না, টপ নট জায়গার মানুষ তারা বলছেন যে এটা এনআইএর দোষ, কেন রাতের বেলায় তারা পুলিশকে না বলে? এটা এনআইএর দোষ না। আমার কথা এই যে আশকারা দেওয়া অপরাধীকে বা অপরাধকে, এটাই তো আজকে আমি কি বললাম, আমি আজকেও বারুদের কারবার চলছে। আমি খাগড়াগড়ের ঘটনাটা কেন বললাম, যে লাইনটাকে দেখিয়ে দিয়েছিল, লাইনটা তো দলের সুপ্রিমোই দেখিয়ে দিয়েছিলেন, কারণ এনআইএ তার থেকেও বড় আর্মি। এই আর্মি যখন ড্রিলিং করছিল নবান্নে বসে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, টাকা তুলছে, আমার এখানে চলে আসছে, যাচ্ছে, তাইভাবে বলেছিলেন। সুতরাং শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির কারণে আমরা বারবার দেশের ন্যাশনাল সিকিউরিটিটাকে নষ্ট কারো হাতে হ্যান্ড ওভার করে। আমি চন্দনদার কাছে আছি, চন্দনদার পুরো ঘটনা আমি আর নতুন করে কোনো সংযোজন করব না, কিন্তু এইভাবে অপরাধকে আশকারা দিলে সমাজ ব্যবস্থার কি ভয়াবহ চেহারা আগামী দিনে আমরা দেখতে পেতে পারি, যার উদাহরণ কিন্তু আজকে বারুদ। এই বারুদটাকে অ্যাসেম্বল করলেই তৈরি হতো বোমা, আবারও মানুষের মৃত্যু হতে পারত। দেখো, একদম বেসিক জায়গাতে যদি আলোচনা করো তাহলে একটা জিনিস আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, সেটা হলো যে আজকে 35 কেজি সম্ভবত বারুদ কোনো একজনের কাছে পাওয়া গেছে, কারণ আমি তার নাম বলে তাকে আলাদাভাবে চিহ্নিত করতে চাই না। ইনফ্যাক্ট এই মানুষটি যে এত পরিমাণের বিস্ফোরক কাছে রেখেছিলেন, এখন বারুদ মানে গান পাউডার, ইটস আ ম্যাটার অফ সায়েন্স। সিম্পলি সেটা একটু হোক বেশি হোক, তার এক একটা ডাইমেনশন বা এক একটা ইন্টেন্সিটি তৈরি হয়, তীব্রতা সেইভাবে। আমি এই কারণে তোমাকে বলছি, একটা বাজির কারখানা, সেই বাজি তৈরির ক্ষেত্রে যে মজুদ গান পাউডার, তার পরিমাণ যত পরিমাণ প্রোডাক্ট হবে তার উপর ডিপেন্ড করছে। আবার বোম তৈরি করবার ক্ষেত্রে বারুদ কতটা ইন্টেন্সিফাইড হবে তার পরিমাণটা নির্ভর করছে। 35 কেজি মানে হিউজ। এখন প্রশ্নটা হচ্ছে যে তুমি খুব স্বাভাবিকভাবে দেখো পশ্চিমবাংলার সাম্প্রতিক ইতিহাসে, আমি বলছি না তুমি অনেক আগে যাও, গত 5 বছরের ইতিহাসে এই বাজি শিল্প ধীরে ধীরে একটা পারসেপশনাল শিল্প হয়ে গেছে, যে শিল্পটা বোমা শিল্প। মানে আমি বলতে চাইছি, মুখ্যমন্ত্রীকে বারবার স্টেটমেন্ট করতে হয়েছে যেখানে অস্ত্র উদ্ধার করো, অস্ত্রের মধ্যে বোমাটা তো একটা অস্ত্র। সুতরাং এই যে ডিটেকশনে কিছু উদ্ধার হয়েছে, কিছু উদ্ধার হয়নি। যখন উদ্ধার হয় খবর হয়, কিন্তু ব্যাকডোর থেকে যে পরিমাণ বারুদগুলো ঢোকে এবং ডিস্ট্রিবিউটেড হয়, যার ফলশ্রুতি আজকে এই মানুষটিকে গ্রেপ্তার করতে হলো। আমি তোমাকে যেটা ইনার লাইন বলতে পারি সেটা হলো যে সারা পশ্চিমবাংলার বিভিন্ন লাইন অফ কমিউনিকেশনস আছে যেখান থেকে এই সূত্রগুলো তৈরি হয়, বাজি কারখানা থেকে অস্ত্র কারখানা, অস্ত্র থেকে বারুদ সাপ্লাই বা ইত্যাদি। এই যে হোল থিং, এটা আবার ডিটারমিন্ড হয়ে যায়
এমন একটি সময় যখন ইলেকশন আসে সেই সময় তুমি দেখবে এটা। দিস ইজ হোয়াট ইজ আ ফলোইং থিং, মানে বর্ষাকালে ডেঙ্গির মতো একটা অদ্ভুত পারসেপশন মানুষের মধ্যে গ্রো করে গেছে যে যত নির্বাচন এগিয়ে আসবে তত বিভিন্ন প্রচ্ছন্ন ইঙ্গিত থাকবে যেখানে তোমার এই ধরনের ভয়াবহ খবর তোমরা তৈরি করতে পারো। আমি তোমাকে বলি দেবাশিস, তোমরা যখন এই খবরগুলো করো তোমরা দুটো কারণে খবর করো। একটা খবর হচ্ছে যে খবরের জন্য যে এত পরিমাণ স্টক করা হয়েছে, এত বারুদ, অর্থাৎ অপরাধীরা কিভাবে সক্রিয়। আর দ্বিতীয় যেটা হয়তো অজান্তে তোমরা করো, যে সাধারণ প্রান্তিক মানুষ যারা ভোটার সাধারণভাবে অনেক দূরে বাস করে, শান্তি নিয়ে বাস করে, শান্তি প্রিয়, সেই মানুষের কাছে কিন্তু তোমাদের এই সিগন্যাল ভয়াবহ হিসেবে দেখা যায় এবং তারা আগে থেকেই বুঝতে পারে নির্বাচন মানে রক্ত, রক্ত মানে নির্বাচনকে ত্বরান্বিত করা, নির্বাচনের ফ্যাক্ট ডিটারমিনেন্ট করা, নির্বাচনের রেজাল্টকে কন্ট্রোল করা। যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যে আলোচনা করছি, আলোচনাতে কিন্তু যে ফলটা আসছে সেটা কিন্তু কোনোভাবেই স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ভয়ার্ত হচ্ছে, কিন্তু কোনোভাবে তোমার সাপ্লাই লাইন কমছে না। অর্থাৎ প্রতিদিন তুমি কিছু না কিছু পাবে যেখানে এই অস্ত্রগুলো তৈরি করতে পারে। আমি যদি তুমি আমাকে একটি লাইন বলবার সুযোগ দাও, এটা হলো বাস্তব ক্ষেত্রে পশ্চিমবাংলার অবস্থা। এর অর্থ এই নয় যে আমরা আজকে আরেকটি পক্ষকে এখানে মনে করে নেব যে তারা সাধু, সন্ত এবং সন্ন্যাসী, তা নয়। কিন্তু আমি তোমাকে অন্য রাজ্যের উদাহরণ দেব না, যদি দিতে হয় তাহলে কিন্তু বহু উদাহরণ আজকে বিহারে তৈরি হচ্ছে। তুমি জানো বিহার থেকে অস্ত্র ঢুকছে এখানে, কারা বিহারে, এবং কিছুদিন আগে তোমার এখানে খুন হয়ে যাওয়া, তুমি জানো কলকাতাতে খুন হয়েছিল পাটনাতে, এবং যে খুন হয়েছিলেন তিনি পাটনাতে মেডিকেল ট্রিটমেন্টে ছিলেন, তাকে ধরা হলো কলকাতা থেকে। মানে আমি বলতে চাইছি এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলোকে তুমি বৃহৎ আকারে যখন দেখবে, তুমি দেখবে কেউ আলাদা না, সবাই এক। আমি চন্দনদার কথা 100% মানছি। বিহার হয়ে এই বাংলাকে ব্যবহার করে অস্ত্র শুধু বাংলায় নয় বাংলাদেশে পর্যন্ত চলে যাচ্ছে। বিহার অস্ত্রের যোগ ডেফিনেটলি অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু চন্দনদার একটা কথা আমার খুব কানে বাজছে এবং আমি মন থেকে ফিল করছি, সেটা হচ্ছে নির্বাচন মানেই রক্ত, রক্ত মানেই নির্বাচন, নির্বাচনকে প্রভাবিত করবার জন্য আরও রক্ত ঝরাও, তার জন্য বোম বিস্ফোরণ করতে পারো। আমি এরপরে অমিতাভদা আপনাকে একদম প্রথম যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে 12-13 বছর বয়সে রাজনীতির কি খুব গভীর হিসেব বোঝা যায়? যায় কি যায় না? এবং কিন্তু দেখুন বাড়ির সামনে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে লোকের বিজয় উৎসব দেখছিল তামান্না। সেই বোম আজকে মানে একদম অনুষ্ঠানের প্রথম থেকে যে আলোচনা হচ্ছে, কালীগঞ্জের নির্বাচনের পর এক বোম বুকের ওপর থেকে উড়িয়ে দিল ছোট্ট 12-13 বছরের মেয়েটা, জীবন শেষ হয়ে গেল তামান্না খাতুন। আজকে আমার খুব অবাক লাগে যে এই বোম বিস্ফোরণে তামান্নাদের মতো মানুষেরা বা তামান্নাদের মতো মেয়েরা যারা কিচ্ছু বোঝে না নির্বাচনের ইপস অ্যান্ড বার্স, জটিলতা, কে জিতছে কে হারছে, তারও প্রাণ যায়। কিন্তু আজও এই রাজ্যে আপনি খুঁজুন, কিছু কিছু জায়গায় ঘরে ঘরে আপনি বারুদ পাবেন, ভয়াবহ মারণ বারুদ পাবেন। অমিতাভদা, এই যে মানুষের সঙ্গে খেলা করা, এরপর আবার মানুষের কাছে গলায় গামছা দিয়ে ভোট চাওয়া, মানে ব্যাপারটা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি নয়? সেলফ কন্ট্রাডিক্টরি খুব সাধু ভাষা বলে আমার মনে হয়। আমি দেবাশিস তোমার প্রথম প্রশ্নটা থেকে শুরু করবো। প্রশ্নটা তুমি উত্তর দিয়ে দিলে 12-13 বছরের মধ্যে কি রাজনৈতিক বোধ তৈরি হয়? তারপর তুমি বললে বোধ হয় না, কিন্তু এটাও ঘটনা। বাংলা এমন একটি রাজ্য যেখানে 2 বছর বয়সেই রাজনৈতিক সচেতনতার সচিত্র পরিচয়পত্র প্রকাশ্যে আনা হয়। 2 বছর বয়সেই মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন জাতীয় পতাকা নিয়ে। সেটা অনেকদিন আগের কথা আবার মনে করিয়ে দিলেন। হ্যাঁ, 12-13 বছর অব্দি যেও না, 2 বছরেরই উদাহরণের রাজ্যে আছে। এবার তুমি তামান্নার কথা বললে, আমি শুরু করব উঁচু সর্দার থেকে। নামগুলো বিস্মৃতির অতলে চলে যাবেও, এটা স্বাভাবিক। রাজু দাস, গোপাল বিশ্বাস। দেখা যাচ্ছে বিবিসির গত 10th নভেম্বর 2024 এর একটি রিপোর্টকে আমি উদ্ধৃত করে বলছি, এ পর্যন্ত 2011 সালে আমাদের বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এ পর্যন্ত, মানে 10ই নভেম্বর 2024 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, মানে 1 থেকে 4th শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 56টি গোটা রাজ্যে।
56, বন্ধ হয়ে গেছে 183টি প্রাথমিক বিদ্যালয়, আর বোমার আঘাতে শিশু মৃত্যুর ঘটনা 94টি। 2011 থেকে এ পর্যন্ত 2024-এর 10ই নভেম্বরের রিপোর্ট এটা, তাতে দেখা যাচ্ছে 94টি শিশু, শুধু শিশু প্রাণ হারিয়েছে এই বোমার জন্য। কোথাও বোমার প্রত্যক্ষ আঘাতে, কখনো বোমাকে খেলার জিনিস ভেবে, বল ভেবে তুলে নিয়ে তাতে বিস্ফোরণ, নানান। এটা খুব স্পষ্ট যে বোমা, এই অস্ত্রটার একটা আলাদা মনস্তত্ত্ব আছে, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরো একটা বন্দুক, তুমি রিভলভারে একটা গুলি ছুটছো, একটি নির্দিষ্ট ব্যক্তি গুলিবিদ্ধ হলো, একটি নির্দিষ্ট ব্যক্তি মারা গেল, আতঙ্কটা তখন লোকে আলোচনা করে নেয় যে ও হয়তো অপরাধী ছিল, বা দুটো অপরাধী গ্যাংয়ের মধ্যে লড়াই, বা এ ওকে টার্গেট করেছে ইত্যাদি। কিন্তু একটি বোমা বেসিক্যালি যেটা তৈরি করে সেটা হচ্ছে প্রবল বিস্ফোরণ, তাতে কার প্রাণ যাবে নিশ্চয়তা থাকে না, তার যে ভয়াবহতা সেটা মানসিকভাবে মানুষের ভেতরে এত গাঢ়ভাবে বসে যায়, যে জন্য স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা বোমা ব্যবহার করেছিলেন। এবং এ সম্পর্কে উল্লাসকর দত্তর কমেন্টটি তো, মানে মন্তব্যটি তো অসাধারণ। তিনি বলেছিলেন, যদি কোনো জাতি বা যদি কোনো শাসক পক্ষ কালা হয়ে যায়, কানে শুনতে না পায়, তাহলে তাদের শ্রবণ দরজাগুলো খুলবার জন্য আমাদেরকে বোমা মারতেই হবে। এমনকি ভগৎ সিংহ যে যুক্তিটা দেখিয়েছিলেন বোমা মারবার পক্ষে, সে প্রায় একই রকম। প্রশ্ন হচ্ছে, আজকে কাদের কান খুলবার জন্য বোমা মারা হচ্ছে? কোন শাসকদের বদ্ধ কালা অবস্থার গোড়ায় বোমা মেরে তাদেরকে সচকিত করবার চেষ্টা করা হচ্ছে? আসলে ব্যাপারটা এই একই রকম, যে একটা ত্রাসের মানে রাজত্ব কায়েম করে রাখবার জন্যই কুটির শিল্পের মতোই এই বোমা শিল্প বাংলার বিভিন্ন প্রান্তে অপেক্ষাকৃত উপদ্রুত অঞ্চলগুলোতে গড়ে উঠছে, যেখানে এখনো নগরায়ন, আধুনিকতা যথাযথভাবে পৌঁছয়নি। নিত্যদিন মানুষ তথ্যের থেকে অনেকটা দূরে থাকে, ফলে তাদের জীবন এক ধরনের অনিশ্চয়তার দোলাচলের মধ্যে শাসক পক্ষ, সরকার পক্ষ, নেতা মন্ত্রীদের অনুকম্পার উপরে থাকে। স্থানীয় পঞ্চায়েতের তালিকায় নাম উঠবে কিনা আবাসের, পানীয় জলের কলটা বাড়ির কাছে আসবে কিনা, এ ব্যাপারে তাদেরকে নিত্য জি হুজুর মাইবাপ করে চলতে হয়। সেই অংশের মানুষের ওপরেই তুমি দেখবে, কিন্তু মানে অপেক্ষাকৃত যে বৃহৎ নগরগুলো, সেখানে এমন বোমাবাজির ঘটনা খুব বেশি আসে না। এই কারণেই, কারণ সেখানকার সচেতন মানুষ, তারা জানে মানে এর বিরুদ্ধে আইনি কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা তাৎক্ষণিকভাবে কি কি করণীয়, বা সেখানকার সিভিল ডিফেন্স সিস্টেমও বেশ পোক্ত হয়। মুশকিল হচ্ছে, এই গ্রামীণ মানুষকে ভীতির পরিবেশে যদি রাখা না যায়, মনে রাখতে হবে বাংলার শাসক পক্ষ কারা হবেন তা নির্ধারণ করে গ্রামীণ ভোট। অতএব গ্রামাঞ্চলকেই এইভাবে উপদ্রুত রাখার একটি স্থায়ী প্রকল্প সাজিয়ে এই সরকারকে ক্ষমতা কায়েম করতে হয়েছে, ক্ষমতায় থাকতে হচ্ছে, এবং সম্ভবত আগামীতেও ক্ষমতা দখলের জন্য একই কৌশল অনুসৃত হবে। এটা নির্বাচনের শুধু বিষয় নয়, এটা পরিষ্কার হচ্ছে, মানে ভয়কে মানুষের শিরদাঁড়ার ভেতরে এমন ভাবে ইনজেক্ট করা, যাতে এই ভয় কাটিয়ে উঠে কখনোই তারা তাদের পঞ্চায়েতের থেকে কি চুরি গেল, তাদের অধিকার থেকে কি মানে কাটা গেল, অধিকারের দাবি যাতে রাস্তায় নেমে না করা যায়, কখনোই যাতে আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, ঠিক এরকমই অধিকার পেশাগত খাতিরে এই মেদিনীপুরের কোতোয়ালি এলাকায় একজন রেফারি দেখাতে গিয়েছিলেন। একবার টিভি স্ক্রিনে সেই ছবি দেখাই, অনির্বাণের প্রতিক্রিয়া নেব। এই রাজা খান, যে সৌমেন খান, আবারও রিপিট করছি, মেদিনীপুরের পুরসভার চেয়ারম্যান, তার ভাইপো, এবং অন্যদিকে বিধায়ক সুজয় হাজরা ঘনিষ্ঠ। যদিও পরে পুলিশ একে গ্রেপ্তার করেছে, কিন্তু দল এখনো রাজার বিরুদ্ধে সেই অর্থে কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি। তিনি তৃণমূল কংগ্রেসের কোন পদে আছেন আমার স্পেসিফিক জানা নেই, মানে ব্যবস্থাটা নিতে হলে তাকে দলের কোনোটা পদে থাকতে হবে। কোন পদে আছেন? সাধারণ সদস্য হলেই বা অসুবিধা কি অনির্বাণ? না, যদি তৃণমূল কর্মী সক্রিয় এলাকায় সমস্ত মানুষ তাকে চেনে, একটা ফুটবল খেলা অ্যারেঞ্জ করছে দিনের পর দিন, তুমি বুঝতেই পারছো। দলের পক্ষে ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া সম্ভব যে দলের কোনো একটা স্তরে কোনো একটা পদ হোল্ড করে। সাধারণ কর্মীর বিরুদ্ধে তো সেই অর্থে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অত্যন্ত অন্যায়, সেটা অন্য প্রশ্ন। সেটা অত্যন্ত অন্যায়। ফুটবল মাঠে
ফুটবলারদের মধ্যে বা তাদের সঙ্গে রেফারির ঝামেলা সেটা এক জিনিস, আমি বলছি না তার জন্য রেফারিকে মারা উচিত, কাউকেই মারা উচিত না, সেটা অন্য জিনিস। তিনি খেলার মাঠের মধ্যেও লোক নয়, মানে মাঠের মধ্যে তিনি খেলছিলেনও না, বাইরে থেকে গিয়ে সব করাটা একেবারেই গঠিত অপরাধ করেছেন তিনি। পুলিশ ব্যবস্থা নিয়েছে বা ফার্দার আর জানেবার নেবে সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ এখানে আসতো। যদি তিনি পদ কিছু হোল্ড করতেন, আমি জানি না স্পেসিফিক, যদি তিনি কিছু হোল্ড করে থাকেন নিশ্চয়ই সেখান থেকেও তাকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করছি। এখানে অন্য কিছু বলার নেই, এখানে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। আপনারা যেটা বলার চেষ্টা করেন অনেক সময় যে তৃণমূলের লোক হলে পুলিশের রেয়াত করে, অন্তত এক্ষেত্রে তো সেটা হয়নি, যার ফলে একটু চেষ্টা করুন ন্যারেটিভটাকে একটু উন্নত করতে, যদি আর একটু ভালোভাবে কিছু করা যায়। বিজেপির হাল তো এমনিতে ভালো না। আমার মতে পুলিশ অ্যারেস্ট করেছে, সেটা তো কি রেজাল্ট কিভাবে রাখা হয়েছে তাকে, মিডিয়ার জন্য করেছে কি না, কিন্তু আমার মতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যাকে যে মেরেছে তারই তো সুনাম দেখাচ্ছিল তোমরা একটু আগে ভিডিওতে, যে তৃণমূল কংগ্রেস করে বলে বা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত বলেই বা তার মাথায় কারো হাত আছে বলেই সে এত বড় প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং সেখানকার এমএলএ তার নামে ভূয়সী প্রশংসা করছে। হয়তো ডিরেক্ট না হলেও ইনডিরেক্টলি সেটাই বোঝা যাচ্ছে। না না, ডিরেক্টলি নাম করে তো বলছে। আরেকবার একটু শুনিয়ে নি দাদা, শুনুক সবাই। বিধায়ক সুজয় হাজরা এই রাজা খান সম্পর্কে, তার আয়োজিত ফুটবল সম্পর্কে কি বলছেন মঞ্চে দাঁড়িয়ে, শুনুন। শুধু যারা এই ক্লাবের সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের প্রত্যেকের ভালোবাসা জয় করে এত সুন্দর একটা খেলা, এত সুন্দর অডিয়েন্স মাঠে রেখে খেলাকে পরিচালনা করেন, রাজা খান মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হচ্ছে যে আমার মতে কোনো অন্যায় করেনি, তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে, মানুষ ভোট দিয়েছে, এটা তাদের অধিকার, যা মনে হয় তাই করবে। এই আজকেরই ঘটনা, মুজিবুর রহমান ভার্সেস কি সারফারাজ, মালদার হরিশ্চন্দ্রপুরে একটা হসপিটালে দুটোর ইসের মধ্যে কান কেটে নিয়েছে, একজন আরেকজনের কান কেটে নিয়েছে, এটা স্বাভাবিক আছে। মানুষ ভোট দিয়েছে, তাকে অধিকার দিয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো। আজকে যে ক্লাব নিয়ে যেটা বিষয় যে তৃণমূল কংগ্রেসের কেউ যে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, এই ক্লাবগুলো যাই ক্লাবগুলো টাকা নিচ্ছে তারা বিরোধী দল, সে কংগ্রেস হোক, সিপিএম হোক বা বিজেপি হোক, তাদেরকে এরকমভাবে একটা ফুটবল ম্যাচ অর্গানাইজ করবে? সেখানে কি সেই ক্লাবগুলো কি করতে দেবে? করতে দেবে না। এবং সেখানে গিয়ে এমএলএ সেই ক্লাবের লোকদের, যদি বিরোধী দলের কোনো সেক্রেটারি প্রেসিডেন্টের ক্লাব হয়, সেখানে শাসক দলের এমএলএ গিয়ে এরকম ভূয়সী প্রশংসা করবে না, এটা থেকে প্রমাণিত। আচ্ছা অনির্বাণ কিছু দেখুন, এখানে ওখানকার বিধায়ক তার ব্যাপারে কি প্রশংসা এর আগে করেছিলেন, তার সঙ্গে আজকের ঘটনা যখন লিঙ্ক করছেনই, আপনি বলুন তো। মেহুল চোকসি আগে না, আজকের মানে কালকের ঘটনার আগে, আচ্ছা কালকের ঘটনা আগেই করেছে। তো মেহুল চোকসিকে মেহুল ভাই যখন নরেন্দ্র মোদী বলেছিলেন, উনি কি জানতেন যে মেহুল চোকসি লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ভেগে যাবেন? যদি এইটার লিঙ্কটা জাস্টিফাইড, ওটাও কিন্তু জাস্টিফাইড, তাহলে আপনাকে বলতে হবে নরেন্দ্র মোদী জানতেন যে ও এটা করবে, ওই জন্য আগে থেকে ভাই ভাই বলে রেখেছিলেন। এটা মানবেন তো দেবাশিস? মানে আপনার যদি চাকরিতে খুব অসুবিধা না হয় তাহলে এটা মেনে নিতে পারেন, আর অসুবিধা হলে আমি উইথড্র করে নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, এক লাইন শেষ করে দেখুন, ফুটবল মাঠে বা ক্রীড়া ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে একজন রেফারিকে লাথি মারছে, তাকে আপনি জাস্টিফাই করবার জন্য কোথায় চলে গেলেন? আমি শুধু সেটা বসে বসে মেহুল চোকসি লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ভেগে গেল, সেটা বলাতে আপনার কিরকম গায়ে ছাকা লাগে? যত টাকাটা কিন্তু আপনার, আমার গায়ে ছাকা লাগার কি আছে? আমি প্রথমেই বলেছি যে লোকটি যে কাজ করেছে অত্যন্ত পরিত অপরাধ, জাস্টিফাই করবার জন্য। আপনি বলুন তো মেহুল চোকসি অপরাধ করেছে? না না, আপনি তো এই উদাহরণটা আনাই উচিত নয়। না না, যদি দেশের টাকা নিয়ে যদি আলোচনা হবে কি করে? না না, যদি কেউ উদাহরণ ছাড়া আলোচনা হয় নাকি? আচ্ছা মনিদা, আমি মেহুল চোকসি, ও ঠিকই বলেছে অনির্বাণ, এই মেহুল যখন শো হয়েছিল আমি দেখিয়েছিলাম, এই মেহুল চোকসির সাথে অমিত মিত্রা অ্যাজ এ ফিনান্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিটিং করছে, সেই ছবি এখানে দেওয়া হয়ে গেছে। সুতরাং যে ইস্যুতে নিয়ে বলছে যে কারোর সাথে কারো সম্পর্ক থাকলে মিটিং করলে সে তার দোষ করছে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে ওপেনলি যেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেই ফুটবল টুর্নামেন্টেই এমএলএ দাঁড়িয়ে, মানে একদম কারেন্ট লাইভ টেলিকাস্ট যাকে বলে উপস্থিত ছিল। বিষয় সেটা না, বিষয় এটা হচ্ছে তুমি গিয়ে লাথি মারো, বিষয় এটা হচ্ছে কে কি বললো না বললো সেটা নয়, যে আমি তৃণমূল কংগ্রেস করি বা আমার তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ আছে বা আমি ক্লাব চালাই, এই ক্লাব ভোটের সময় আমরা দেখেছি ভোটের সময় ক্লাবগুলো কিভাবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে বা তৃণমূল কংগ্রেসের বাইরে ভোট করা তারা কিভাবে ক্লাবগুলোতে এসে ওই ভোটের সময় থাকে, এগুলো আমরা দেখেছি, সবার চোখে পরিষ্কার হয়ে গেছে। এবং ক্লাবগুলোকে কেমনভাবে টাকা দেওয়া হয়, এবং
আমরাও যখন ব্যক্তিগত পার্টির কাজ করতে যাই তখন ক্লাবগুলো বলে দাদা এখানেই হয়েছে যে দাদা এই দুদিন আগে টাকা পেয়েছি, এখন না আপনারা তো বিজেপি ছাপ মারা কোনো পার্টির প্রোগ্রাম না, কিন্তু যেহেতু আপনারা বিজেপির ছাপ মারা আপনারা এখন এই ক্লাবের মাঠ চাইবেন না, 6 মাস যেতে দিন আবার আপনাদের সাথে দেবো। সুতরাং ক্লাবগুলোর ওপর টাকা দিয়ে কিভাবে প্রেশারাইজ করা হয় সেটা আমরা ভালোভাবে জানি, কিন্তু সর্বশেষ একটাই কথা যেমন এই উদাহরণ এই যে বিবেক অগ্নিহোত্রীর ফিল্মে উনি বলছেন সকাল থেকে হোটেল কোঅপারেট করলো, কিন্তু যখন ট্রেলার শুরু হয়েছে ঠিক তখন বলছে আমরা হল দিতে পারবো না। একদম এই কার্যক্রম তৃণমূল কংগ্রেস কোনো ভুল করেনি, এটা জনগণ তাদের অধিকার দিয়েছে, ভাই ভোটে জিতেছো, 2026 পর্যন্ত তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আর আমি অমিতাভদার কাছেই যাবো, অমিতাভদা কিছু বলবেন, হয়তো বা লিঙ্কটা কেটে যেতে পারে, অমিতাভদার কাছেই যাবো। অমিতাভদা, তার আগে আজকে অনির্বাণ তো ঠিকই বলছে, এই যে রাজা খান, এই রাজা খান কি তৃণমূলের কেউ? সত্যি তাই, কারণ আমরা জানি যে এত লোক তৃণমূলে হয়ে গেছে, এখন ফ্লাইওভার থেকে ঢিল মারলে মাথায় যার পড়বে সেই তৃণমূল। আসুন সেই স্মৃতির মণিকোঠা থেকে ইতিহাস আবার রিপিট করছে, কেউ না কেউ তো বলবেই এই কথাগুলো। আসুন একবার শুনি, সেটা শুনবো। যে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে, মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। দেখুন, বাজে লোকেদেররা ডাকলে যাবেন না, কিন্তু এটা বাস্তব যে বিধায়ক স্যার বুঝতে পারেননি যে উনি বাজে লোক। উনি গেছিলেন, তারপর ওনাকে লাথি বা মারতে তো দল থেকে বলেনি। উনি মাথা গরম লোক আছে, গঙ্গা জলে সবাই স্নান করা লোক নয়। এত মানুষ একটি দলকে ভালোবাসে যেই কারণের জন্য কিছু অবাঞ্ছিত মানুষও দলে আছেন, তারা অপরাধ করলে সেটা ধরা পড়ে, না হলে তিনি দলে সপ্রতিভভাবে সমাজসেবী হিসাবে তকমা নিয়ে বেঁচে থাকেন। তৃণমূল কর্মী নন, বাট সমাজসেবী। অমিতাভদা, মণিকাঞ্চনদা তার বক্তব্যের প্রথমার্ধে বলতে গিয়ে আজকের তারিখটাকে গ্রেট ক্যালকাটা কিলিংস তার সঙ্গে যুক্ত করে সব দিনটিকে চিহ্নিত করেছেন। আজ আরও একটি কারণে দিনটি চিহ্নিত, সেটা হচ্ছে বিশ্ব ফুটবল প্রেমী দিবস। বোধহয় সকলেরই স্মরণে থাকবে সে কথা। যাই হোক, যে আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরে আসি। অনির্বাণ একটি চমৎকার যুক্তি দেখিয়েছে। আমি জাস্ট অনির্বাণকে আপসাইড ডাউন দাঁড় করিয়ে দিতে চাই, মানে হেঁটমুন্ডু ঊর্ধ্বপদে দুনিয়া দেখতে চাইছে অনির্বাণ, আমি একটু ওকে সোজা হ্যাঁ, ভালো শরীরের জন্য সেটাও ভালো। ও বলছে যে প্রধানমন্ত্রী মেহুল চোকসিকে ভাই বলাতে তিনি তখন জানতেন না যে পয়সা চুরি করে পালাবে, বা এই বিধায়ক যখন এই দুষ্কৃতির প্রশংসা করছেন তিনিও জানতেন না এরপরে এমন ঘটনা ঘটবে। বিষয়টা এবার সোজা করে দেখে নিন। মেহুল চোকসিকে ভাই সম্বোধন করার ফলেই এতগুলো টাকা তুলে নিয়ে মেহুল চোকসি পালিয়ে যাওয়ার সাহস জোগাড় করে ফেললো কিনা সেটা কি আমরা ভেবে দেখবো না? একইভাবে বিধায়কের দ্বারা প্রশংসিত হয়ে কোনোভাবে এই ধরনের লোচ্চামি করবার, বদমাইশি করবার অনুমতিপত্র আদায় করে নিলেন কিনা এই দুষ্কৃতী, সেটা কি ভেবে দেখবো না? সুতরাং ব্যাপারটা এই, যদি সোজা পায়ে দাঁড়িয়ে দেখো দুনিয়া, তাহলে বিষয়টা এই যে এই দুষ্কৃতীদের উস্কানি দাও, তোমাদের নেতৃত্ব এই দুষ্কৃতীদের পোষে, সেটা সরাসরি জনসভার মঞ্চ থেকে তোমাদের সর্বোচ্চ জননেত্রীও বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, কিন্তু দেখা যাচ্ছে সেই গুন্ডার সংখ্যা এত বেড়ে গেছে যে কন্ট্রোল করা যাচ্ছে। একদম দাদা, আমি চন্দনদার কাছে আসবো, হাতে সময় খুব কম। আমি এই কারণের জন্যই শুরু করেছিলাম, একটা ছোট্ট গাছ তার গোড়ায় যেরকম জল দিয়ে তাকে আমরা বাড়িয়ে তুলি, ঠিক একই রকম ভাবে আশকারা, মদত, উৎসাহ এবং এই যে সমাজ সেবক তকমা, মানে খুব ভয়াবহ তকমা সমাজসেবক, কে সমাজসেবক, এই তকমাটা আমি এখন ভয় পাই যে আচ্ছা দাদা আপনি কি, আমি সমাজসেবক, তখনই বুঝে নিয়ে রাজনৈতিক পরিচয় কি, কারণ নাহলে সমাজসেবা করা যাবে না। চন্দনদা প্লিজ তুমি হেসো না, চন্দনদাকে বলতে দাও ভাই, বিশিষ্ট সমাজসেবী লেখা আছে, মনিদার ছবি দেওয়া এখনো পর্যন্ত আমরা যে আলোচনা এই দ্বিতীয় পর্বে করছি, আমি তোমাকে ভেরি স্পেসিফিকলি বলতে পারি, ওই যে পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বছর 4 আগেও কংগ্রেস সভাপতি ছিলেন ওই মেদিনীপুরে, আর আমি এদের দুজনকেই খুব ভালো করে চিনি।
আমি খুব স্বাভাবিক অর্থে বলি, সংগঠনের কাজে আমরা যখন দেখতাম সৌমেন খানকে, এবং উনি দীর্ঘদিন ধরে কিন্তু ওখানে রাজনীতিটা করছেন, কংগ্রেস ঘরানার রাজনীতি, আমি কখনোই বুঝতে পারিনি যে ওই সৌমেন খান, রাজা খানরা হঠাৎ ক্ষমতার বলে বলিয়ান হয়ে এই ধরনের দুষ্কর্মটা করবেন। মানে আমি বলতে চাইছি ইট ইজ অ্যান এক্সটার্নাল এনার্জি, এটা পুশ করা হচ্ছে, যেটা ইনসাইডার হিসেবে আমি মনে করতে পারি। কারণ বিরোধী রাজনীতি করতে গেলে যে সজ্ঞাটা থাকতে হয়, সামনে রাখতে হয় যে প্রজ্ঞাটা, সেটা যদি ক্ষমতার বলে বলিয়ান হয় তাহলে রেফারির পেটে লাথি মারা যায়। আমি তোমাকে এই কথাটা এই কারণে বললাম যেহেতু আমি এদের চিনি, কিন্তু আমি একটি জায়গাতে ডিফার করব মনির কাছে, সেটা হচ্ছে ধরো পূর্ব মেদিনীপুরে আমি তোমাকে অন্তত গোটা 21 থেকে 22টা ফুটবল টুর্নামেন্টের কথা বলতে পারি যেটা বিরোধী দল, যেই করুন বিরোধী দল আয়োজন করেন, এবং তুমি জানো স্পেসিফিক্যালি ওখানে বিরোধী দল হিসেবে কারা আছেন, কারা শক্তিশালী। এবং আমি গতকালকে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে আমি নিজে ছিলাম, সেটাও কিন্তু আমি কংগ্রেসি হিসেবেই করি। মানে আমি বলতে চাইছি এরকম একটা ফ্রেম আছে, কিন্তু তার পাশে ক্ষমতাটা যারা জাহির করতে চায় এবং সমাজ বিরোধীমূলক কাজের উস্কানি বা সমর্থন যাদের পিছনে থাকে, তাদের মাত্রাটা 90%-এর উপর, সেখানে কোনো সন্দেহ নেই। যার জন্য এরা ওই ক্ষমতায়, যাকে আমি 2020 সালে দেখেছি একজন নম্র ভদ্র মানুষ হিসেবে, আজকে তাকে দেখছি ক্ষমতার এই আস্ফালন এবং সরাসরি আক্রমণ করা। আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা নিন্দনীয় শুধু না, আমি ব্যক্তিগতভাবে বলছি এই ক্ষমতাকে মিসইউজ করার যে আইডিয়াটা, সেটা ওপর থেকে না এলে হয় না, এবং এটাই বাস্তব, এটা ওপর থেকে এনকারেজ আছে। আপনাদের বিধায়ক, সেই বিধায়কও তারও ওপরের একটা লিঙ্ক আছে। একদম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর ব্যাখ্যা করা। আমরা চাই যে অপরাধের যে বৃক্ষ, আপনারা গাছ বাঁচান, গাছ প্রাণ, মানুষ গাছের সঙ্গে থাকবেন, সবই ঠিক আছে, কিন্তু অপরাধের বৃক্ষকে বড় হতে দিলে আগামী দিনে মহিরুহ হয়ে চারিদিকে এমনভাবে ঝুড়ি বিস্তার করে, তখন সে অপরাধকে উপড়ে ফেলাটা অত্যন্ত অসুবিধাজনক হয়ে যায়। আগামী দিন ভোট রয়েছে, তাই এখনও সময় আছে, অপরাধের বৃক্ষকে বাড়তে দেবেন না। এই অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি আবারও আপনাদের সবাইকে, যারা অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো। ইউটিউবে আপনারা শেয়ার করবেন। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন, সঙ্গে থাকুন। নমস্কার।